10 পেরিয়ে গৌরবের 11তে নিউজ 24 সবার ভালোবাসায় এক দশকে হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। নিউজ 24 আমাদের সবার সামনেই সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24 দেখি। H1B ভিসায় পরিবর্তন করতে চায় ট্রাম্প প্রশাসন। 3 বছর ইস্যু স্থগিতের উদ্বেগে বিদেশি দক্ষ কর্মীরা। আশ্রয় প্রার্থীদের আফ্রিকায় পাঠাতে চায় ইউরোপের 5 দেশ। অন্তত 40,000 বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চিত। স্বাগত প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 পেরিয়ে গৌরবের 11তে পা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। সময় বদলেছে সংবাদ প্রচারের ধরন, কিন্তু সত্যের প্রতি বদলায়নি অঙ্গীকার। সেই অঙ্গীকারের দায়বদ্ধতা থেকে সবার ভালোবাসায় হয়ে উঠছে গণমানুষের কণ্ঠস্বর। গত এক দশকে নিউজ 24 গৌরবময় পথ চলার গল্প নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। ছবি তুলেছেন শেখ জালাল। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি সময়ের মাপকাঠি, প্রতিশ্রুতির ধারাবাহিকতা, বিশ্বাসের আরেক নাম। একটি সংবাদ মাধ্যমের বয়স কেবল ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, লেখা থাকে প্রতিটি ব্রেকিং নিউজে, প্রতিটি লাইভ সম্প্রচারে, প্রতিটি দুর্যোগের মাঠে, প্রতিটি সত্য অনুসন্ধানের পদচিহ্নে। 11 বছরে বদলেছে প্রযুক্তি, বদলেছে সংবাদ পরিবেশনের ভাষা, বদলেছে দর্শকের অভ্যাস, কিন্তু বদলায়নি একটা বিষয়, সত্যের প্রতি অঙ্গীকার। বিশ্বজুড়েই কিন্তু গণমাধ্যম এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি আছে নানা রকম গুজব, গুঞ্জন, অপতথ্য, কিন্তু এর মধ্যেই কিন্তু নিউজ 24 বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করে দর্শকের হৃদয় জয় করেছে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি গণমানুষের যে ভোগান্তি, দুঃখ, দুর্দশা, সেগুলো তুলে ধরে নিউজ 24 সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। কারণ কি? কারণ একটাই, কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। সবার কাছে প্রত্যাশা, আমাদের অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন, কারণ আমরা বিশ্বাস করি দর্শকরাই হচ্ছে নিউজ 24 এর প্রাণ। এই 11 মানে সংবাদকর্মীর নির্ঘুম রাত, ক্যামেরার লেন্স, মাইক্রোফোনের ওপাশে মানুষের কণ্ঠ, আর দর্শকের অটুট আস্থা। গৌরব আসে না দাবি করে, গৌরব অর্জন করতে হয়। প্রতিটি সঠিক সংবাদ, প্রতিটি সাহসী সিদ্ধান্ত, প্রতিটি বিশ্বাসযোগ্য তথ্যই লিখে যায় সেই অর্জনের ইতিহাস। গৌরবের 11, বিশ্বাস, আস্থা আর নির্ভরতায় নিউজ 24। একটি সংবাদ মাধ্যমের বয়স শুধু ক্যালেন্ডারের হিসাব নয়, এটি মাপা হয় মানুষের বিশ্বাস, আস্থা আর নির্ভরতায়। গত এক দশকে নিউজ 24 কতটা মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে? উত্তর খুঁজতে আমরা গিয়েছি শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে স্মার্টফোনের স্ক্রিন, যেখানে খবর শুধু দেখা হয় না, অনুভবও করা হয়। মেহেদী হাসান সুমনের তোলা ছবিতে রিশাদ হাসানের আরও একটি রিপোর্ট। বিশ্বাস, আস্থা, নির্ভরতা। সংবাদের প্রকৃত মূল্য তখনই তৈরি হয় যখন সেটা শুধু শহরের নয়, ভাষা হয়ে ওঠে মাটি ও মানুষের। মানুষের সেই গল্পগুলো বলার মাধ্যম হয় গণমাধ্যম। বাংলাদেশের গল্প শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সেই গল্প ছড়িয়ে আছে গ্রামের মেঠো পথেও। ঝড় তুফান, বৃষ্টির কালে যে মানুষের আপদ বিদায় সবগুলা ওই 24 যায়, মানে দেখায়, তুলে ধরে। এই জন্য 24-কে অনেক ভালো লাগে, আমরা দেখি। নিউজ 24 মাটি ও মানুষের খবর দেখে, তাই আমরা নিউজ 24 দেখি। কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে, আবার কখনো হাতের মুঠোয় স্মার্টফোনের স্ক্রিনে গণমাধ্যম পৌঁছে যায় মানুষ থেকে মানুষে, জন থেকে জনে। মানুষের জীবনযাপন, যেখানে যত খবর আছে সব খবরই এই চ্যানেলে সবার আগে পাওয়া যায়। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। রাজনৈতিক খবরবার্তা নিউজ 24 আমাদের ভালো লাগে। গত এক দশকে নিউজ 24 পৌঁছেছে সেই সব মানুষের কাছে যারা বলতে চান নিজেদের পরিবর্তনের কথা, গণতন্ত্রের কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা। তরুণদের কাছেও এর ব্যতিক্রম নয়। তরুণদের যারা প্রাধান্য দেবে, আমরা তাদেরই তো নিউজ চ্যানেল দেখবো। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24 দেখি। নিউজ 24 আমাদের সবার সামনেই সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। দর্শক যে সংবাদ দেখেন তার পেছনে থাকে অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম। ক্যামেরার সামনে কিছু মুখ দেখা যায়, আর ক্যামেরার পেছনে চলে অনেক কর্মীর নিরবচ্ছিন্ন এক যুদ্ধ।
প্রতিটি সংবাদের পেছনে থাকে অসংখ্য মানুষের সম্মিলিত শ্রম, দায়িত্ব আর নিষ্ঠা। দেশের প্রতি এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদের জন্য কিভাবে উপকার হবে এবং কাজে লাগবে এ ধরনের নিউজগুলো, তাদের কথা কিভাবে আমরা তুলে ধরতে পারি, গণমানুষের কথা তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা সবসময় আমরা করে আসছি এবং আগামীতেও আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের। 11 বছর আগে শুরু হয়েছিল একটি যাত্রা। সেই যাত্রার লক্ষ্য ছিল শুধু খবর পৌঁছে দেয়া নয়, মানুষের পাশে থাকা। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, সংবাদ পরিবেশনের মাধ্যমও বদলেছে, কিন্তু বদলায়নি সত্যের প্রতি দায়বদ্ধতা। দর্শক চায় ঝকঝকে ছবি, দর্শক চায় সরাসরি সম্প্রচার, আর এর জন্য দরকার আধুনিক প্রযুক্তি। গত 1 দশক ধরে পর্দার আড়ালে এই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা এবং দর্শকদের চাহিদার কারণে নিউজ 24 এই জায়গায় পৌঁছেছে এবং ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত রাখবে। আমরা চেষ্টা করি সাবলীল, সঠিক এবং স্পষ্ট, একই সাথে বাংলাদেশের সংস্কৃতির সাথে যেন মেলবন্ধনটা থাকে। টেলিভিশনটা তো আর শুধু টেলিভিশনে নাই, এটা এখন পুরোটাই সামাজিক মাধ্যমগুলোতে চলে আসছে, যেটাকে আমরা মাল্টিমিডিয়া, ডিজিটাল যেটাই বলি না কেন। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি নিউজ 24-কে গণমানুষের গণমাধ্যম হয়ে ওঠার জন্য। আমরা অনেক ছোট টিম নিয়ে শুরু করেছিলাম, আজকে সেই টিমটা অনেক পরিপক্ক, একটা বড় টিম কাজ করছে। সব গল্পের প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা 10 বছর ধরে নিউজ 24-এ কাজ করে যাচ্ছি। একটি সংবাদ শেষ হয়, কিন্তু দায়িত্ব শেষ হয় না। নতুন প্রতিশ্রুতি নিয়ে নিত্যদিনের সকালে একটাই নাম, নিউজ 24। নিউজ 24। নিউজ 24। নিউজ 24। বিশ্বাস, আস্থা আর নির্ভরতাকে সঙ্গে নিয়ে নিউজ 24 10 বছরের পথ পেরিয়ে এগিয়ে চলেছে গণমানুষের গণমাধ্যম হয়ে থাকার প্রত্যয়ে। 11 বছর সময়ের হিসেবে খুব বেশি না হলেও এই 1 দশকে বাংলাদেশে বদলেছে সাংবাদিকতার ভাষা, বদলেছে প্রযুক্তি। আর এই সকল পরিবর্তনের সাক্ষী হয়ে মানুষের আস্থা অর্জনের জন্য গণমানুষের গণমাধ্যম হওয়ার পথেই রয়েছে নিউজ 24। রেশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় H-1B ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটে উত্থাপিত নতুন এক বিলে আগামী 3 বছরের জন্য নতুন H-1B ভিসা ইস্যু স্থগিত রেখে পুরো কর্মসূচি পুনর্মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। এতে বিপাকে পড়তে পারেন ভারত, বাংলাদেশ সহ লাখো ভিনদেশি দক্ষ কর্মী। হাজারো বিদেশি দক্ষ কর্মীর কাছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় স্বপ্নের নাম H-1B ভিসা। সফটওয়্যার প্রকৌশলী, চিকিৎসক, গবেষক সহ উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য এটি যুক্তরাষ্ট্রে কাজের অন্যতম প্রধান পথ। কিন্তু সেই পথেই এবার বড় বাধা আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটে উত্থাপিত নতুন বিলে আগামী 3 বছর নতুন H-1B ভিসা ইস্যু স্থগিত রেখে পুরো কর্মসূচি পুনর্মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ভিসা আবেদনে $1 লাখ ফি, লটারি পদ্ধতি বাতিল এবং আরও কঠোর শর্ত আরোপের কথাও বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি কর্মী নিয়োগের অপব্যবহার বন্ধ করে মার্কিন নাগরিকদের চাকরিতে অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ। বিশ্লেষকদের মতে বিলটি পাশ হলে ভারত, বাংলাদেশ, চীন সহ বিভিন্ন দেশের প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল ও গবেষণা খাতের দক্ষ কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কঠিন হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রে কাজ, গ্রিন কার্ড এবং পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগ। H-1B ভিসা হলো বিদেশি উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ কর্ম ভিসা, যা দীর্ঘদিন ধরে দেশটিতে ক্যারিয়ার গড়ার অন্যতম প্রধান পথ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধ অভিবাসীদের আফ্রিকায় পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপের 5টি দেশ। এতে অনিশ্চিত হয়ে পড়েছে দেশগুলোতে আশ্রয় নেওয়া অন্তত 40,000 বাংলাদেশির ভবিষ্যৎ। আন্তর্জাতিক অভিবাসন এবং শরণার্থী বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ আশ্রয় প্রার্থীদের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার দুর্বল করবে, লঙ্ঘন হবে মানবাধিকার। সাহারি জয় রিপোর্ট। সামনে স্বপ্নের ইউরোপ, উন্নত জীবনের আশায় সেখানে যেতে এমন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার কার্পণ্য করেন না অনুন্নত বিশ্বের লাখ লাখ মানুষ। পৌঁছতে পারলে ঠাঁই হয় শরণার্থীর তালিকায়, আবার বৈধ পথে গিয়েও মেয়াদ শেষে ফেরেন না অনেকে। রাজনৈতিক আশ্রয় চান ইউরোপের বিভিন্ন দেশে।
যাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হবে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার আগে পাঠানো হবে আফ্রিকার বিভিন্ন দেশে। এমন রিটার্ন হাব থেকে নিজ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম চূড়ান্ত হবে। জার্মানি, ডেনমার্ক, গ্রিস সহ অন্তত 5টি দেশ এমন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে এ বছরই 5টি দেশ এ সংক্রান্ত চুক্তি করবে। এমন সংবাদে উদ্বিগ্ন ইউরোপে থাকা রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা। পুরো প্রক্রিয়াতে এখানে আইন কানুন মানবাধিকার সেই বিষয়গুলো যেন লঙ্ঘন না হয় সেটা নিশ্চিতভাবে ইউরোপের উচিত সেইগুলো যেমন নিশ্চিত করা। সত্যি সত্যি যদি কেউ বিপদে পড়ে আশ্রয় প্রার্থনা করে তার বিষয়টা যেন মানবিকভাবে দেখা হয় সেটাও নিশ্চয়ই আমরা আশা করি ইউরোপ বিবেচনা করবে। যারা শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থী হন তাদেরকে জোরপূর্বক কোনো দেশেই পাঠিয়ে দেওয়ার কোনো অধিকার কোনো রাষ্ট্রের নাই। আন্তর্জাতিক নিয়মের মধ্যে এটা পড়ে না। যদি পড়ে তাহলে কোনো রাষ্ট্র বা ব্যক্তিও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তার একটা অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইনেরও শরণাপন্ন হতে পারে। ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন গ্রহণের হার মাত্র 3 থেকে 4%। তাই প্রত্যাখ্যাতদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্ত হলে তা হবে এক ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড বলছেন বিশ্লেষকরা। এটা নিশ্চয়ই ওই ইউরোপিয়ান দেশগুলোর একটা তাদের সাথে একটা দ্বিপাক্ষিক আলোচনা বা একটা সমঝোতা আছে যে যদি এরকম ভাবে পাঠানো হয় তাহলে তারা কি সুরক্ষা পাবে। তবে সেক্ষেত্রে ওই ব্যক্তিরও অধিকার থাকবে যে বুঝে নেওয়া যে ওই দেশে তাকে যে যেতে বলা হচ্ছে তিনি জেনে বুঝে যাবেন। এখানে জোরপূর্বক তাকে পাঠাতে গেলেই কিন্তু সেটা একটা আইনি জটিলতার মধ্যে তৈরি হবে এবং তার মানবাধিকার লঙ্ঘন তখন হবে। তারা বলছেন এমন উদ্যোগ বাস্তবায়ন হলে সামগ্রিক অভিবাসন ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকারি সফরে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাজধানী মালের বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কনসিউলার সেবার মানোন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রবাসীদের জন্য সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। প্রায় এক যুগের অপেক্ষার অবসান। যুক্ত শোয়ের প্রায় 12 বছর পর চট্টগ্রামে ভিত্তিপ্রস্তরে স্থাপন হলো বহুল প্রত্যাশিত চায়না অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের। কর্ণফুলী নদী ও টানেলের কাছে প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবে 2031 সালে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ আসবে। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে চায়না অর্থনৈতিক অঞ্চল। 800 একর জায়গা জুড়ে নির্মিতব্য এই অঞ্চল কর্ণফুলী টানেলেরও খুব কাছে। 4000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প 2031 সালের মধ্যে শেষ করতে চায় সরকার। মঙ্গলবার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার আশা আগামী 18 মাসের মধ্যে এখানে প্রথম কারখানার উৎপাদন শুরু হবে। বলেন, এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিশ্ববাজারে, কাঁচামাল সরবরাহ করা হবে দেশের শিল্প খাতেও। Before the visit of Honorable Prime Minister of China, we complete all work documentation. So to highlight the speed, the efficiency of this new government, we executing important investment project for Bangladesh. এই সময় অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। দেশের শেয়ার বাজারেও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। I think it's also the testament of present government's vision and aspiration to welcome the investment in Bangladesh. বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। It's not just the start of construction, it is the founding of lasting economic bridge between Bangladesh and China. বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রাম সহ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগে বড় ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ইতালিতে অবৈধভাবে রেসিডেন্স পারমিট পাইয়ে দেওয়ার অভিযোগে দেশটির 10টি বিভাগীয় শহরে অভিযান চালিয়ে 22 জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর সালের্নো জেলা অ্যান্টি মাফিয়া প্রসিকিউটরের নির্দেশে ক্যারিবিয়ান পুলিশ এবং ফিনেন্স গার্ড পুলিশ দেশটির সালের্নো, নাপোলি, আভিল্লিনো, বেনেভেন্তো সহ বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় 22 জনের মধ্যে 18 জনকে গৃহবন্দী এবং 4 জনকে নিয়মিত থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সালের্নোর তদন্তকারী বিচার আদালত। তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্তরা একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তা করছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, অফশোর ব্যাংকিং ইউনিট বা ওবিইউর আওতায় প্রবাসীরা খুলতে পারবেন অনিবাসী বিনিয়োগযোগ্য টাকা হিসাব। এছাড়া দেশে বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনায় মিলবে নতুন সুযোগ। বিদেশে থেকেও বিদেশি মুদ্রায় করতে পারবেন লেনদেন। বিদেশে উপার্জনের প্রায় সব টাকাই দেশে পাঠিয়ে দিয়ে থাকেন বেশিরভাগ প্রবাসী, কিন্তু জরুরি প্রয়োজনে অনেক সময় নিজেরাই অর্থ সংকটে পড়েন। সংশ্লিষ্টদের মতে নতুন এই ব্যবস্থা প্রবাসীদের জন্য অনেক উপকার হবে। দেশে বিনিয়োগও করা যাবে, আবার প্রয়োজন হলে বিদেশেও অর্থ ব্যবহার করা যাবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে লোকসভায় সংশোধনী বিল 2026 পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহ। মূলত 2024 সালের পাবলিক এক্সামিনেশন আইন সংশোধন করে তুলতেই সোমবার বিলটি উত্থাপন করা হয়েছে বলে দাবি সরকারি দলের। বিলটি উত্থাপনের পরই বিরোধী দলের সদস্যরা স্লোগান আর হট্টগোল শুরু করেন। স্পিকার সদস্যদের হট্টগোল না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বিলটি নিয়ে বিতর্কে সব দলকেই পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবুও গোলমাল না থামায় লোকসভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর ভারতের পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএ কাঠামোগত সংস্কার এবং প্রশ্নফাঁস ঠেকাতে 6 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এতে তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, গোয়েন্দা সংস্থা, শিক্ষা ও লজিস্টিক্স খাতের শীর্ষ বিশেষজ্ঞদের রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিত হলেও পশ্চিমবঙ্গে কমেনি রাজনৈতিক উত্তাপ। ছাত্র আন্দোলনের আড়ালে রাজ্যে নৈরাজ্যের অভিযোগ তুলে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভে নামে 46টি সাংবাদিক সংগঠন। তারা গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানায়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, ককরোচ পার্টির যে মিছিল ডেকেছিল, সেই মিছিলে সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এইভাবে আন্দোলন করার নাম করে যদি কেউ সাংবাদিকদেরকে এইভাবে নিগৃহীত করে, নিজেদের গড়ার মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। পড়ার সময় মন দিয়ে পড়া এবং খেলার সময় মন দিয়ে খেলার প্রতি আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি প্রতি বছর একটি করে গাছ রোপণ করার পরামর্শ দেন তিনি। নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আর্মি স্টেডিয়ামে প্রবেশ করেই শিক্ষার্থীদের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। পরে মাঠে বসেই শিক্ষার্থীদের ফুটবল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলা শেষে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুরস্কার তুলে দেন 100 মিটার দৌড়ে বিজয়ী বালক ও বালিকাদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ার জন্য সঠিকভাবে কাজ করছে সরকার। এই কাজে শিক্ষার্থীদেরও সামিল হওয়ার আহ্বান জানান তিনি। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা সহ যে কোনো প্রয়োজনে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2018 সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরাম হত্যা মামলায় অভিযোগ দায়ের করা হয়। সেখানে মোট 11 জনকে আসামি করা হয়। এর মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী তারিখে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী একরামকে যখন গুলি করা হয় তখন এই মিফতাহ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।